আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে প্রত্যাবর্তন নভেম্বর ডিসেম্বর কোন একটা টাইমলাইন আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। প্রত্যেক নির্বাচনে বিএনপির মতো বৃহৎ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলে প্রত্যেক আসনে একাধিক প্রার্থীর সাক্ষাৎকার নিতে হয় এবং থাকে আমাদের অনেক একাধিক যোগ্য প্রার্থী। তার উপরে জোটভুক্ত ইলেকশন করতে গেলে জোটের প্রার্থীদেরও ডিমান্ড থাকে বিভিন্ন সিটে। সেখানে আমাদের একটা নেগোসিয়েশন করতে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে। তো যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে। তো আল্লাহর রহমতে যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, সরকার গঠন করতে পারি, তাহলে পরে তাদেরকে মূল্যায়নের আরও একাধিক ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গায়, দলে, সরকারে বা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে। সেটা আমরা ওইভাবেই সমাধান করার চেষ্টা করি। গ্রিন সিগন্যাল পাওয়ার কথা অনেকেই বলছেন, মানে এই বলার সংখ্যাটা অনেক বেশি, এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? গ্রিন সিগন্যাল এখনো সেভাবে ফর্মালি দেওয়া হয়নি, সেটা কয়েকদিন পরে দেওয়া হবে। যেটা সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এর পরবর্তী মানে প্রক্রিয়াটা কি হবে? আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে। তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়েই যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে সেইটা বোঝানোর জন্যে আমাদেরকে সাক্ষাৎকার নিতে হয়। অনেকেই জানাচ্ছে, যেমন আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, বিশেষ করে তারেক রহমানের কল পেয়েছেন উনি, এবং কলটা হচ্ছে ওই আসনের প্রার্থীর জন্য বিএনপির। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাতি কর্মীদের সাথে কথা বলেন, নেতাদের সাথে কথা বলেন। সেটা আজকে না, তিনি যখন থেকে এই দলের দায়িত্ব নিয়েছেন তখন থেকে, তার সূচনা থেকে, অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দলের, তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের সাথে পেরিয়ডিক্যালি একটা গ্যাপের মধ্য দিয়ে তিনি কথা বলেন। তো সেই কথা বলার অংশটা এটা নেতৃত্বের একটা ব্যাপক গুণাবলী। তিনি তার মধ্য দিয়ে সমস্ত দেশের সমস্ত নেতা কর্মীদের যেমন একটা আস্থা অর্জন করেছেন এবং সমস্ত নেতা কর্মীদের মধ্যে ওনার একটা কন্ট্রোল আছে, সমর্থন আছে এবং নেতৃত্বে তিনি আসীন হওয়ার পরের থেকে, দল পরিচালনার পরের থেকে সেটা এমনভাবে তিনি পরিচালনা করেছেন যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতৃবৃন্দের সাথে কোনো না কোনো সময় ওনার আলাপ হয়েছে দলীয় ব্যাপারে, আন্দোলন সংগ্রামের ব্যাপারে। এটা পার্ট অফ দ্যাট। আর এখন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে তো আলাপ হবেই, এটা তার অংশ। একটা গুঞ্জন শোনা যাচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার এনসিপি কে নিয়ে। যেহেতু কয়েকদিন আগে আমরা দেখেছি বিএনপির সাথে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা বা এক ধরনের বক্তব্য, পাল্টা বক্তব্য। এখন অনেকে বলছেন যে নির্বাচনের আগে এনসিপি বিএনপির সাথে যুক্ত হলেও হতে পারে, যোগাযোগ করেছে। এখানে বক্তব্য, পাল্টা বক্তব্য, সেই জবাব তো আসলে আমি দিতে পারবো না। এনসিপির পক্ষ থেকে এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে জামায়াতে ইসলামী নীতি, আদর্শ এবং বিভিন্ন রাজনৈতিক কৌশল সম্পর্কে তিনি খোলামেলা বক্তব্য রেখেছেন। আমি পড়েছি সেটা। তাতে করে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকেও কিছু প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এটা রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা। তারা কোনো প্রশ্নের উদ্রেক হলে তাদেরকে যদি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, তারা জবাব দিয়েছে। আমাদের সাথে সেরকম কোনো কিছু হয়নি। আমার ব্যক্তিগতভাবে একটা বিষয়ে তিনি ক্ষমা চাইতে বলেছিলেন, সেই বিষয়ে আমি প্রেসে কথা বলেছি, আপনাদের সাথে কথা বলেছি। এগুলো রাজনৈতিক চর্চা, এইভাবেই তো আমরা রাজনৈতিক কালচারটাকে এগিয়ে নিয়ে যাব। তার সাথে আমাদের পক্ষ হওয়া
বা বিপক্ষ হওয়ার কোনো বিষয় নেই। না, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে ওনারা আপনাদের সাথে জোট হওয়ার একটা কথা না, আমরা তো বলেছি আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। আসন নিয়ে তাদের সাথে কোনো আলোচনা হচ্ছে কিনা? না, বললাম আমাদের সাথে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে। তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, তবে জোটে আসার বিষয়ে তাদের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি। গণমাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছে, যেটা হলো দুইজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে, ছাত্র উপদেষ্টাকে, কিন্তু তারা আসলে আপনার পদত্যাগ করতে এখন পর্যন্ত সম্মতি জ্ঞাপন করেন এবং তারা রাজনীতিতে আসলে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে আসলে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এই বিষয়ে আপনার মতামত? না, আমরা মানে প্রধান উপদেষ্টাকে আমাদের বক্তব্য যা জানিয়েছি তা হলো আমরা চাই নির্বাচনের আগে এই সময় সরকার যেন তত্ত্বাবধায়কের নেচারে পরিণত হয়। মানে তত্ত্বাবধায়ক সরকারের যে আদল, যে কর্মকাণ্ড, তা হচ্ছে তারা শুধুমাত্র নির্বাচনের দিকে মনোযোগ দিবেন এবং রুটিন ওয়ার্ক করবেন। তো সেই হিসাবে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা বলেছি যে সরকারের কিছু উপদেষ্টার আচরণ এবং পার্টি অ্যাফিলিয়েশন থাকতে পারে, সেটা দৃশ্যমান হয়েছে। তাদের বিষয়ে আপনি একটু সিদ্ধান্ত নিলে ভালো হয়, যাতে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতাটা বজায় থাকে। এই আবেদন আমরা করেছি। আর ছাত্র উপদেষ্টা যে দুইজন আছে তাদের বিষয়ে আমরা সরাসরি কোনো কথা বলিনি। তারা যদি নির্বাচন করতে চায়, আমার মনে হয় তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন, যাতে যথাসময়ে তারা সরকার থেকে সরে আসবেন। যদি নির্বাচন করতে চান, আমরা তাদের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেইনি। তাদেরকে সরকার থেকে পদত্যাগ করতে বলা হয়েছে, এমন একটা খবর আমরা পেয়েছি, পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা তাদের বিষয়ে সরাসরি কোনো কথা বলিনি। তবে দুইজন ছাত্র উপদেষ্টা সরকারের অংশ আছে, তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেওয়া উচিত কবে তারা সরকার থেকে সরে আসবে। যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তারপর কি তারা নিরপেক্ষ থাকতে পারবেন মনে করেন? সরকারে থাকে যদি তারা তো বলছেন তারা ছাত্র প্রতিনিধি হিসাবে আছেন, কোনো দলের অংশ হিসাবে নয়। তো সেই ক্ষেত্রে যদি তারা কোনো দলে যোগদান না করেন অথবা নির্বাচন না করতে চান, তখন সেই বিষয়টা তখন দেখা যাবে। তাদের দুজনের কেউ কি বিএনপির প্রতীকে নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে? এই প্রশ্ন কেন আসবে? আলোচনা আছে। বাইরে কত বিষয়ে আলোচনা হতে পারে। একটা বিষয় যে সাবেক সেনা প্রধান একটা সংখ্যা প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে আগামী 1-2 বছরের ভিতরে নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে আপনারা কোনো শঙ্কা দেখেন কিনা, বা নির্বাচন যথাযথ সময় হবে? কে? ইকবাল ওনাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? সেই সংখ্যা জানিয়েছে আপনাদের। আমি এই জাতীয় কোনো প্রশ্নের জবাব দিতে চাই না, কোনো ব্যক্তির সমালোচনা করতে চাই না। তার ব্যক্তি স্বাধীনতা আছে, হয়তো বলেছে। তবে আপনাদের কাছে আমি আরও একদিন জিজ্ঞেস করেছি, আজকেও আমি পাল্টা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল যারা ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে আলোচনায়, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শক্তি, তাদের মধ্যে কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না? কেউ কি বলেছে? তো যদি না বলে থাকে, জনগণ তো নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। প্রত্যেক রাজনৈতিক দল যদি নির্বাচন চায় ফেব্রুয়ারির প্রথমার্ধে, পারলে আরও আগে, তাহলে নির্বাচনের অনুষ্ঠানের বিষয়ে কেন শঙ্কা প্রকাশিত হবে? কোনো কারণ তো নেই। আর কোনো একক ব্যক্তি
কোনো অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি তার ব্যক্তিগত মতামত দিয়ে থাকে সেই বিষয়ে তো আমার কোনো আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে হয় না। জাতীয় পার্টি গতকাল বলল যে তাদেরকে যদি নির্বাচনে অংশ নিতে না দেয় তারা নির্বাচন করতে দিবে না। তোমরা কোথাও যাওয়ার কথা না? ভাই আমার একটু প্রশ্ন আছে ইলেকশন আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেবে না। তোমাদের কাজ আছে না কোথাও যাওয়া? আমরা একটু নির্বাচনে জানতে চাই। জাতীয় পার্টি বিষয়ে কি বললেন? জাতীয় পার্টি আমি বলি বিষয়টা, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কালকে জাতীয় পার্টি বিকেলে তাদের কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করেছে। সেখানে জি এম কাদের বলেছে যে আগামী নির্বাচন যদি বাংলাদেশে হতে হয় সেটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন হতে হবে, তাদের ছাড়া কোনো নির্বাচন হবে না। কে বলেছে? এটা জি এম কাদের বলেছে। রেকর্ড আছে? হ্যাঁ অবশ্যই এটা রেকর্ডেড এবং নিজের সামনে বলেছে। আপনাদের আমাদের জানা মতে জাতীয় পার্টি বাংলাদেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়। তাদের রেজিস্ট্রেশনও বহাল আছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলা পার্টি হিসাবে জাতীয় পার্টির এগেনস্টে এখনো পর্যন্ত দায়ের করা হয়নি। তো এসব ক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে আসার জন্য কোনো অযোগ্যতা তো নেই। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। তাদের পুরাতন সঙ্গী আওয়ামী লীগের সাথে যদি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় সেটাও তাদের নিজস্ব ব্যাপার। তবে আওয়ামী লীগের তো কোনো রেজিস্ট্রেশন এখন নাই নির্বাচন কমিশনে, মার্কাও নাই, এবং তাদের বিরুদ্ধে তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এবং গণহত্যার অপরাধে বিচার চলছে। অনেকেই বাকি আছে, তারাও হয়তো বিচারের আওতায় আসবে। এবং দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক দল হিসেবে তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে শিগগির, যদি এই ইনভেস্টিগেশনটা শেষ হয়। এটা আরও আগে হতে পারতো, কারণ আইন তো পরিবর্তন হয়েছে সেই লক্ষ্যে আরও অনেক আগে। বাট এই বিষয়ে তারা তদন্তটা শুরু করেছে অনেক পরে। তারপরও আশা করা যায় যে তাদের বিরুদ্ধে খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের হবে সেই আইসিটি অ্যাক্টের অধীনে। এখন যদি জাতীয় পার্টি সে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতে চায় সেটা তাদের স্বাধীনতা। কে দিবে না? তারা দেশে নির্বাচন করতে দিবে না। গতকালকে তারা এই বক্তব্য দেওয়ার স্বাধীনতার জন্যই তো আন্দোলন করেছি আমরা, দিতে পারি। নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। আপনারা যেহেতু প্রার্থী চূড়ান্ত করছেন, হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা বা কোন আসন থেকে অংশ নেবেন, এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান আসলে কোন কোন আসন থেকে অংশ নেবেন? আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন। আর দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচন করবেন, তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। কোন কোন আসন থেকে? আসন পরে নির্ধারিত হবে, বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারবেন। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে প্রত্যাবর্তন। নভেম্বর, ডিসেম্বর, কোনো একটা টাইমলাইন? আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। হ্যাঁ, এই যে নির্বাচনে আসলে যে একাধিক প্রার্থী আছে, কোনো বিদ্রোহী প্রার্থী যদি দাঁড়ায় দলের বিপক্ষে গিয়ে, তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আশা করি কেউ দাঁড়াবে না। আমরা সমঝোতার ভিত্তিতেই আলাপ আলোচনার মধ্য দিয়ে সিঙ্গেল প্রার্থী নির্ধারণ করতে পারবো। তারপরেও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে, তো শৃঙ্খলা ভঙ্গের জন্য যেই ব্যবস্থা আমরা নিয়ে থাকি সাংগঠনিকভাবে তাই হবে। বিএনপি যেহেতু প্রার্থী চূড়ান্ত করছে, সেক্ষেত্রে তো ইশতেহার নিয়েও নিশ্চয়ই কাজ করছে। ইশতেহারে 31 দফার বাইরে ইশতেহারের কাজ খুব দ্রুত গতিতে চালাচ্ছি আমরা। সেটা সেক্টর ওয়াইজ আমাদের ইশতেহার প্রণয়নের কাজ চলছে এবং সমস্ত সেক্টরগুলোকে নিয়ে আমরা কম্পাইল করে
জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা করে সেটা অনুমোদন করব খুব শিগগির। সেটা এখন প্রকাশিত হবে না, কারণ দলের নির্বাচনী ইশতেহারও অনেকটা গোপনীয় জিনিস। সেটা তফসিল ঘোষণার পরেই আমরা সাধারণত প্রকাশ করে থাকি, প্রেসের মাধ্যমে প্রকাশ করি। নির্বাচনে এবার অনেক তরুণ প্রার্থী কাজ করছে, মানে যারা এর আগে নির্বাচন করেন নাই, আমরা মাঠে দেখছি যে প্রস্তুতি নিচ্ছে, এবং সাবেক ছাত্র নেতাদের অনেকে আমরা দেখছি যে মাঠে আছে। তো দলে কি এবার এটা গুরুত্ব পাবে তরুণ প্রার্থীর কাছে, ছাত্র নেতাদের? হ্যাঁ, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ছাত্রনেতা, বর্তমান যুবনেতা একটা অংশ থাকবে তারুণ্যের প্রতিনিধিত্বকারী অংশ হিসাবে। সেটা আমরা আগেও তো প্রকাশ করেছি, আগেও মানে তাদের থেকে বেছে নেওয়ার ক্ষেত্রে কি কি ফ্যাক্টর আপনারা বিবেচনা করছেন যোগ্য? আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার কথা আগেও উল্লেখ করেছি। সেই ক্রাইটেরিয়াগুলো বিবেচনায় যার গ্রহণযোগ্যতা বেশি এবং জনগণের সাথে সম্পর্ক যার বেশি, সেই নির্ধারিত এলাকায় যার জনসমর্থন বেশি, যার ফেস ভ্যালু বেশি এবং যার মেধা, জ্ঞান, গরিমা সব কিছু বিবেচনায় নিয়ে আমরা প্রার্থী সিলেকশন করবো ইনশাআল্লাহ।